দক্ষ, বিচক্ষণ, সৃষ্টিশীল ও স্বাধীনচেতা একজন সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাবা বীর মুক্তিযোদ্ধা এরশাদ খানের এই সন্তান মেধার পরিচয় দিয়েছেন ছোটবেলা থেকেই। 2003 সালের 51তম BMA লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং 2004 সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হন। মেজর সিনহা পেশাগত জীবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সে 3 বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের মুখ উজ্জ্বল করেছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হয়ে আইভরি কোস্টে দায়িত্ব পালন করে। স্বেচ্ছায় অবসর নেন 2018 সালে। ভ্রমণের প্রবল ইচ্ছা ছিল মেজর সিনহার। সেই ইচ্ছা থেকেই চালু করেন জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেল। শুরু করেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা। কিন্তু হঠাৎই একদিন বন্ধ হয়ে যায় তার সব কোলাহল। ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন মেজর সিনহা। সহকর্মী শাহিদুল ইসলাম সিফাতকে সঙ্গে নিয়ে নিজের প্রাইভেট কারে বের হয়েছিলেন। মেরিন ড্রাইভ হাঁকিয়ে পৌঁছান টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন এই জায়গায়। গাড়ি পার্ক করে রওনা দেন পাহাড়ের উদ্দেশ্যে। মৈনা পাহাড়ে পৌঁছানোর পথে এই স্কুলের সামনে বয়োজ্যেষ্ঠ সৈয়দ করিমের সাথে কুশল বিনিময় করেন মেজর সিনহা। বাবা কেমন আছেন? বাবু ভালো আছি। আমার এইটা রাস্তা থেকে যাওয়া যাবেন, সাথে যাওয়া যাবে না। দেখা হয় মাথাভাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলামের সাথেও। ও সালাম দিছে আমারে, আমি আগে দিছি সালাম, ও আমার সালামটা নিছে, বাবা কেমন আছে এরকম একটা আমাকে কথা বলছে। সাক্ষাৎ হওয়ার পর ওই আমাদের ব্রিজ পার হয়ে রাস্তা একটা আছে, ওই রাস্তা দিয়ে ভূমিকা মানে গইলে গই। মেজর সিনহা তখন মৈনা পাহাড়েই ছিলেন। সন্ধ্যার কিছুটা পরে মারিশ বুনিয়া মসজিদের মাইকে ঘোষণা আসে পাহাড়ে ডাকাতের আক্রমণ হয়েছে। হাফেজ জহিরুল ইসলামের কাছেও প্রস্তাব আসে তার মসজিদে ঘোষণা দেয়ার। ফার্ম মাঝে যখন বাতি মারে হয়তো অনরা ফার্ম মাঝে বাতি না মারজ এটা সারা বাহিনী উঠছে ইতারা মারতো বেশি হরা হয়তো লামিলে আরা ফিডন মারা বাঁ ফিরব এন হই আয়া সার হদে হদি বা সানা বাহিনী ন ই বলতে আব্দুল্লাহ কিম দেখাইত উচিফ দিবে টিয়া 5 লাখ দিব হইয়ে এ 5 লাখ টিয়া 3 তোমার 2 লাখ টিয়া দিউম আর 3 লাখ টিয়া বরাক করিউম। তাহলে এনজন হয়ে তুই মাইকিন করি দো আয় তারে জবাব দিলাম দে আয় মাইকিনও নগজুম আব্দুল্লাহ কিন্তু হয়তো নহইম সেনাবাহিনী হইম তোমার 2 লাখ টিও নলইম এং হয়ে আর বাতিও লই আয় টানিওরে আর গরম মাতে কি। মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দেয়া 3 ব্যক্তি মূলত স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াজ। এরা দীর্ঘদিন পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন। তাদের উপর নির্দেশ ছিল মেজর সিনহার গতিবিধি নজরদারি করার। মেজর সিনহা পরিস্থিতি টের পেয়ে বিকল্প পথে মেরিন ড্রাইভে চলে আসেন এবং গাড়ি চালিয়ে কক্সবাজারের দিকে রওনা দেন। এই খবর পুলিশকে জানিয়ে দেয় ওই 3 সোর্স। রাত আনুমানিক 9টা 20 মিনিট শামলাপুর পুলিশ চেকপোস্টে পৌঁছায় মেজর সিনহার প্রাইভেট কার। সেখানে অপেক্ষা করছিলেন পাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। মেজর সিনহার পরিচয় পাওয়া মাত্রই রাস্তায় ব্যারিকেড দেন তিনি। শামলাপুর পুলিশ চেকপোস্টের পাশেই বাইতুন্নুর জামে মসজিদ। এই মসজিদের খতিব, পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।
চেকপোস্টে চেঁচামেচির শব্দে মসজিদের ছাদে উঠে আসেন মাওলানা শহীদুল ইসলাম। এখান থেকেই দেখতে পান গুলিবিদ্ধ মেজর সিনহা মাটিতে লুটিয়ে পড়ছে। ওই জায়গায় দুটি বাসা ছিল, এখন তো একটা বাসা, দুই বাসার মাঝখানে একটা মেইন ড্রাইভার মাঝখানে এসআইলে আলী টেকনাফের দিকে মুখে, তারপর হচ্ছে কক্সবাজারের মুখ দিকে আরেকজন ভদ্রলোক সেনাবাহিনীর পোশাক পরার মতো করে। এই অবস্থায় আস্তে আস্তে কক্সবাজারের দিকে মুখ দিয়ে এভাবে লুটিয়ে পড়তেছে। প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে ওসি প্রদীপের আগমন ঘটে। এর পরের ঘটনা আরো অমানবিক। ওসি প্রতিবেশে তারপর আবার ভদ্রলোকটির এই জায়গার মধ্যে পা দিয়ে চেপে ধরে, দুইজন পুলিশের এভাবে ধরে তারপর এভাবে করতেছে, পা দিয়ে খুব কষ্ট দিচ্ছে। তখন আমার মনে হয় নিঃশ্বাস শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে মেজর সিনহার সহকর্মী সিফাতকেও করা হয় অমানসিক নির্যাতন, যা হাফেজ, শহীদুল সহ আশপাশের শত শত মানুষ প্রত্যক্ষ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে সিনহা হত্যাকাণ্ডের ভিন্ন নাটক সাজান ওসি প্রদীপ। হ্যাঁ, কি খবর প্রদীপ? এই কোরবানির দিন গরুর মধ্যে তুমি কি? স্যার এটা মহাবিপদে পড়ছে স্যার, একটু আপনার সাহায্য লাগছে স্যার। বলো। এখন স্যার আমরা স্যার একটা 153, 186 স্যার 307 এটা মামলা নিয়েছি স্যার। 350 সরকারি কর্মচারী অ্যাসল্টের, আর তো স্যার 186 স্যার পুলিশের কাছে বাধা স্যার। স্যার হ্যাঁ এই লোকটা স্যার আর্মিন নাকি? ও স্যার অবসরপ্রাপ্ত স্যার। ও তাইলে আর এত জ্বরের কি আছে? আচ্ছা, তোমরা যে বাধা দিচ্ছ, ওভারটেক করিয়া গেছে, এটা সাক্ষী আছে কিনা পাবলিক? সাক্ষী আছে স্যার। আচ্ছা, সাক্ষী থাকলে মামলা কি নিচ্ছ বলো? মামলা নিয়েছি স্যার 186, 353, 307। 307 এইটার মধ্যে পেয়ার দিয়ে দিবা যে ওইটা মার্ডার হয়ে গেছে আর কি। অনেকের মতো স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী ও মহিবুল্লাহ সেদিন মেজর সিনহা খুনের ঘটনা নিজ চোখে দেখেছেন। পরে তারা দুজনেই সিনহা হত্যা মামলার সাক্ষীও হয়েছেন। উনি যখন দুই হাত উঁচু করে যখন এভাবে থাকছে, মনে করেন এর সে আর কিছু করার নাই। এটা মানে যেটা হোক না কেন, তাকে কি করছে, সেন্ডা করছে, যেটা হোক না কেন, তারপরেও এর অবাধ্য মানে বাধ্য করে কি করছে, তাকে গুলি করছে। ওই ব্যক্তিটা তখন মানে বাঁচে আছে আর কি, তখন পানি চাইছিল, আমি নিঃশ্বাস দাও, আমাকে পানি দাও, পানি খুঁজতেছে আর কি। তখন উঁচু প্রদীপ গালাগালি করছে, কুত্তো বাসা, তোকে পানি দেওয়ার জন্য মারছে এরকম হয়ে, মানে ডান পা দিয়া ওনার বুকের হাড় দিয়ে আছে না, বাম পাশে বুকের হাড়ির মধ্যে 2-3টে লাথি মারছে। লাথি মারার পরে আবার পা দিয়া গলার বাম পাশে চিবি ধরছে। দীর্ঘ তদন্ত শেষে র্যাবের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম চার্জশিট দেন। নানা চড়াই উতরাই পেরিয়ে আদালত মেজর সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। প্রথমে আমাদের টার্গেট ছিল বিচারটা যেন হয়, মানে রায়টা যেন আমরা পাই, একটা রায় যেন আমরা পাই। সেটা কিন্তু বেশ দ্রুত হয়েছে, মানে যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, ওটা কিন্তু দ্রুতই হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হচ্ছে কার্যকর কবে হবে, আমরা কিন্তু ওয়েট করছি যে কবে কার্যকর হবে। আমার মা ওয়েট করছেন যে কবে কার্যকর হবে, এটা আমরা এখন কার্যকর দেখতে চাই। মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ভাই হত্যাকাণ্ডের মামলার বাদীও তিনি। ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার পেয়েছেন ঠিকই, তবে সেটি কার্যকরের বিশেষ উদ্যোগ দাবি করেছেন। আমরা চাইবো যে এটা যেন 2028 পর্যন্ত না যায়, তার আগেই যেন বিশেষ বিবেচনায় করতে পারে। এটা কিন্তু আইনের কোনো লঙ্ঘন হবে না, বিশেষ বিবেচনায় কিন্তু এটাকে তাড়াতাড়ি কিন্তু মানে শুনানিটা করে রায়টা কার্যকর করা যায়। আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি। একটা ছোট্ট জনপদের মানুষগুলো স্বাধীন দেশের শিকল পরিহিত অবস্থায় ছিল। তারা যখন তখন তাদেরকে মরি মুরগির মতো মেরে ফেলা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, খেতে পারছে না, বসতে পারছে না। এটা তো কোনো জীবন না।
মানে জীবন মৃত্যুর মতো অবস্থা। শারমিন শাহরিয়া বলছিলেন একটা জনপদের বন্দিদশার কথা। সেই বন্দিদশা থেকে মুক্তি দিতে গিয়ে ভাই মেজর সিনহা শেষ পর্যন্ত নিজের জীবনটাই দিয়েছেন। সে ইচ্ছা করলে এসকেপ করতে পারতো এই জায়গা থেকে, অনেকভাবেই সন্তর্পণে বের হয়ে আসতে পারতো। সেটা না করে সে কিন্তু নিজের জীবনটা দিয়েছে, যে আমার একজনের জীবনের বিনিময়ে যদি এতগুলো মানুষের এই যে শিকল বন্দিদশা থেকে যদি তারা মুক্তি পায়, তারা যদি বেঁচে যায়, সেটাই তো আমার জীবনের পারপাস। মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাস টেকনাফ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে একাধিক কথিত বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। এতে 2 শতাধিক ব্যক্তি নিহতের বিষয়টি বিশেষ একটি বাহিনীর তদন্তে উঠে এসেছে। তবে স্থানীয়রা বলছেন বেশিরভাগই সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত মাদক নির্মূলের নামে দিনের পর দিন মানুষ হত্যা করেছে ওসি প্রদীপ। এর পেছনে তার উদ্দেশ্য ছিল নিজের পকেট ভারী করা। আমাদের দেশে তো কিছু ইয়াবা ব্যবহার ছিল, ইয়াবা নিয়ে নিয়ে তো অত্যাচার করেছে তাদের ব্যবহার। এর পেছনে যাই এলাকার ভালো ভালো মানুষকে নিয়ে এতে অত্যাচার করে টাকা পয়সা নিত। তো বাংলাদেশ স্বাধীনের সময় আমি 12 বছর ছেলে, পাঠাম পাঞ্জাবি এভাবে জুলুম করে নাই আমার চোখের দেখা। টাকার জন্য অনেক পথ যাতো আছে তারিও মাঝে মাই দি তারিও মাঝে তারা মাঝে লো যায় বাদ যায় নরম গুড়ি ফেলে, নরম গুড়ি ওরে খারও না চট লাগে মাথাত। আবার আন্দাজ যা 2টা-3টা বাজে মেন ধরে লো যায় মারি ফেলেতে। ওসি প্রদীপের এমন কর্মকাণ্ড যখন মহামারী আকার ধারণ করে, ঠিক তখনই মেজর সিনহার আগমন ঘটে টেকনাফ এলাকায়। ভিডিও ডকুমেন্টারি তৈরির সময় এলাকার মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা জানাচ্ছিলেন। হামজালাল বাহাদুর সেরকম একজন, যিনি মেজর সিনহাকে টেকনাফবাসীর দুঃখের কথা বলতে পেরেছেন। হাজার হাজার মায়ের বুক খালি করতেছে, শত শত মায়ের বুক খালি করতেছে। আমাকে নিজেকেও ধরে নিয়ে গেছিল, আল্লাহর কি অশেষ রহমত ছিল। আবার কিছু এবাদি আমাকে চালান করে, আমি 3.5 মাসের মাথায় জামিনে বেরিয়ে আসি। তা আমি আসলে এই ব্যথাগুলো কাকে বলার মতো আমার আসলে ছিল না। আপনি যখন একজন সেনাবাহিনী কর্মকর্তা এটা শুনছি, আমাকে আপনাকে বললো হয়তো আমার এটা কোনো একটা রিয়াকশন হবে, এটা মনে করে আপনার কাছে আসছি। স্যার আমি স্যার আমার কথাগুলো শুনতে শুনে রেকর্ড করতেছে। বলছে ঠিক আছে, দোয়া করো, ইনশাল্লাহ এটার একটা বিচার হবে। শুধু হামজালালি ওসি প্রদীপের অত্যাচারের শিকার এমন নয়, তার আপন ছোট ভাই পিকআপ চালক ইউসুফ জালাল বাহাদুরও প্রাণ দিয়েছেন কথিত বন্দুকযুদ্ধে। ঘটনাটি 2018 সালের ডিসেম্বরে। আমার বাইকে তো একবারে মৌলভীভাড়া, এই মৌলভীভাড়া ব্রেকারে মানে রাস্তার মোড়ে আমার বাইকে দিছে। আমাকে বলতেছে তোর ভাইয়ের এত রক্ত কেন আমি জানি না, কি খাইছে আমাকে বলতেছে। তো কি বলবো আসলে, তো তারকে জবাব দেওয়ার মতো আমার। টেকনাফে এমন বেশ কয়েকটি পরিবারের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যাদের অভিযোগ কোনো অপরাধ না করেও স্বজন হারিয়েছেন ওসি প্রদীপের কথিত বন্দুকযুদ্ধে। পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালেহ আহমেদ ও হালিমা বেগম দম্পতি। আব্দুল আজিজ তাদের 3 নম্বর সন্তান, পেশায় ছিলেন অটো রিকশা চালক। হঠাৎ একদিন রিকশা চালানোর সময় টেকনাফ থানা পুলিশ আব্দুল আজিজকে আটক করে নিয়ে যায় থানায়। থানা হাজতে চালানো হয় অমানসিক নির্যাতন। ফতিপাই মাঝে দিরি ফতিপার ইয়ক করে লই যায় মাঝে ফতিপা মাঝে তার বাসে মাঝে কুসুম মারি আর কুসুম ফাড়ি বেলাইয়ে তার বাসে মারতে 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 শরীরের জারা জারা ঘুরি ফেলাই। ছেলেকে ফিরে পেতে পরিবারের কাছ থেকে 6 লাখ টাকা দাবি করে ওসি প্রদীপ। জমি বন্ধক রেখে সেই টাকা দিলেও শেষ রক্ষা হয়নি। টিয়া সলাক জমা মাইকে হতু দিও অক্তরি নত খাইনা বাড়ি ও ফিসর জায়গা ওয়ানো ছোট জায়গা আছে ইয়াম বেশি তারে প্রতিবারে 6 লাখ টিয়া দি আই দিলে যে দি প্রতিবারে দি আর তার বাদে তো আর বউ আর ফিরাইলো মারি বেলাই। তবে আজিজের বাবা সালেহ আহমেদ জানালেন আরও ভয়ঙ্কর তথ্য।
এদের আদির নাম ওর মাদক ব্যবসায়ী তো এই বারে বাসাই আরে আর এটার লগিয়ে দি লজে আরে দুদিন থানার লাগি যেদিন তারে টিয়া দিয়ে সেদিন মারি গেলে এটা। টেকনাফ থানা এলাকায় এমন ঘটনা অহরহ। এই যেমন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ২০১৯ সালে তার বড় ভাই আব্দুর রহমান ও বোন জামাই মোহাম্মদ কাদেরকে কথিত বন্দুকযুদ্ধে নিহত দেখায় টেকনাফ থানা পুলিশ। তাদের কি অপরাধ ছিল অজানাই রয়ে গেছে রহিমের কাছে। আমার ভাইকে বিনা কারণে মারছে, কিন্তু কোনো যদি কারণ হইতো একটা মনকে বুঝাইতে পারতাম। টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের শাপলাপুর নয়াপাড়ার বাসিন্দা সবুরা খাতুন সন্তান রফিকুল্লাহ মালয়েশিয়ায় দর্জি পেশায় যুক্ত ছিলেন। দুবাই যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন। ইসলামী ব্যাংকের দেখা তো জালো দুয়ারে কাছে ইয়ান তো খরচ হইতে বলে না পুলিশ আই ধরে ফেলে তো ফুয়াইয়া হইয়া তো বলে হয়তো আর মারে কা খবর হই আর থানা লই যাবি। সংবাদ পেয়ে মা সবুরা খাতুন ছুটে যান থানায়, সাথে নিয়ে যান কিছু খাবার দাবার। ভাল লাগি আইবেন না সাই বলা তো পুলিশ হয়তো এখন গুলি মার যাও হয়তো কিশোর ধরলে বান্ধে আছো বাড়ি চলে যাও গুলি মারতে গুলি দেখার আর তার আগে তো এদিন দিনও রাখি রাইতা লই যাই আর তো দাদা মা খরচ হয় মারি। ওসি প্রদীপের কথিত বন্দুক যুদ্ধ শুধু টেকনাফেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে যায় পাশের থানা উখিয়াতেও। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউই বাদ পড়েনি তার কবল থেকে। মেজর সিনহা হত্যার ঠিক 7 দিন আগের ঘটনা। উখিয়া থানার রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বখতিয়ার আহমেদকে তুলে নিয়ে যায় টেকনাফ থানার একদল পুলিশ। নেতৃত্ব দেয় ওসি প্রদীপ, সাথে ছিলেন উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তারও। সিসি ক্যামেরায়ও ধরা পড়ে পুরো ঘটনা। তাও তারা তল্লাশি করুক, কোনো অবৈধ কিছু পেলে তারা কি করুক, সেটা জব্দ করুক, কিন্তু একটা মানুষ এসে আপনি একটা বাড়িতে ঢুকে মা বোনদের আপনি নির্যাতন করবেন, তারপর আপনার ওখানে আলমিরা চেক করবেন, চেক করার পরে টাকা পয়সা একদম ভাঙতি টাকা সহ 10 টাকা 5 টাকা ভাঙতি পয়সা সহ ওনারা কি করছে নিচে একটা ব্যাগে পড়ছে। এবং আমার বাড়ির যে দলিলপত্র যেগুলো ছিল, জায়গা সম্পত্তির যে কাগজপত্রগুলো ছিল, সেগুলো তারা একেবারে ব্যাগের মধ্যে ভরে তারা আস্তে করে চলে গেল। একদিন পর বাবার মৃত্যুর খবর পান হেলাল উদ্দিন। ঘটনা এখানেই শেষ নয়, পুরো বিষয়টি ধামাচাপা দিতে শুরু হয় নতুন কৌশল। আমার আব্বাকে অ্যারেস্ট করছে তারা 23 জুলাই। 22 জুলাই একটা মামলা দিয়ে 22 জুলাই একটা মামলাতে আমার আব্বাকে অগ্রিম আসামি করে তারা একটা ঘটনা সাজাইছে। এইভাবে তাদের যে ফরম্যাট থাকে আর কি, তারা তো এইভাবে অহরহ ঘটনা সাজাইছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে। তারপরে এর পরবর্তীতে গিয়ে কি করলো, আমরা 3টা ভাই, আমার পাশে যিনি আছেন উনি আমার বড় ভাই বুরহানুদ্দিন, ওনার নাম, আমার নাম হচ্ছে হেলাল উদ্দিন, এবং আমার ছোটো ভাই যে কাইসার উদ্দিন, 3টা ভাইকে আসামি করে একদম মিথ্যা বানোয়াট। অথচ আমি প্রদীপের সামনে ছিলাম ওই দিনই তারা 3টা মামলা কি দেখাইছে, মানে 3টা মামলা রুজু দেখাইয়া আমাদের 3 ভাইকে তারা কি করছে আসামি করছে। একটা ইয়াবা মামলা, একটা অস্ত্র মামলা, আরেকটা হচ্ছে আপনার আমার আব্বার হত্যাকাণ্ডে যে ঘটনাটা, তারা একটা হত্যা মামলা দায়ের করছে। তো পৃথিবীতে এরকম জঘন্য ইতিহাস আছে কিনা আমি জানি না। একটা বাবা মারা যাওয়ার পরে ওই মামলাতে আবার ছেলেকে কি করছে, তারা 3টা ছেলেকে তারা আসামি করছে। হেলাল উদ্দিন বাবা হত্যার বিচার পাননি, তবে মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন। মেজর সিনহা জীবন না দিলে হয়তো ওসি প্রদীপের এত অপকর্মের ফিরিস্তিও সামনে আসত না। বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যার বাইরেও ওসি প্রদীপের বিরুদ্ধে ঘরবাড়ি দখল, নারীদের আটকে রেখে শ্লীলতাহানির মতো অভিযোগও রয়েছে। টিম সার্চলাইট যখন নিহত আব্দুল আজিজের পরিবারের সাথে কথা বলছিল, তখন স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ওসি প্রদীপের অপকর্মের কথা জানাতে। আমাদের মা বোনকে থানায় নিয়ে, আর নাদিপার একটা বাসা আছে যে রহমানের, ও বাসে জুলুম করতো মা বোনকে নিয়ে। উনি ও বাসে 4-5 দিন 10 দিন 15 দিন বন্ধ করে রাখতো,
রাখার পর তার পুলিশ বাহিনী, তার বাহিনী যেগুলো আছে ওগুলো নিয়ে উনি জুলুম করতো ওখানে। হাজার হাজার প্রমাণ আছে ওখানে, যেটা মায়া সুন্দর হবে ওইটাই উনি নিয়ে যেত। ওসি প্রদীপের নির্মমতার শিকার এক পরিবারের খোঁজে টেকনাফের নাজিরপাড়ায় টিম সার্চলাইট। 7 সন্তানের জননী আবিদা খাতুন স্বামীহারা হয়েছেন অনেক আগেই। ছেলে মেয়ে আর নাতি নাতনিদের নিয়ে সুখেই দিন পার করছিলেন, কিন্তু বেশি দিন টেকেনি সেই সুখ। 2018 সালের 22 নভেম্বর সেদিন মেয়ে নুরুন্নাহারের ছেলে মোহাম্মদ হোসেন কামালকে তুলে নিয়ে যায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস। 1 সপ্তাহ পর কথিত বন্দুক যুদ্ধে নিহত হন কামাল। ফুয়ারে মরাল যাই গুলি ফাইয়ার করছে তার পত্তে পুরা রত্ত না যা এটা করতো আতি বাইরে এটা কারণ হিস দিল মাল্লা এটা করতো আতি বাইরে ফুয়া মরাক বন্ধ ছুটতে ফুয়াতু ফুয়া দু ফেলবে ফুয়া। ভাগ্নের এমন মৃত্যু মেনে নিতে পারেনি কামালের বড় মামা নূর মোহাম্মদ। বিচার চেয়ে দৌড়ঝাঁপ করলে তাকেও তুলে নেওয়া হয়। দিনটি ছিল 2019 সালের 20 মার্চ। তো আমার স্বামীকে দেখি না, আমি একটু দেখতে দেন আমাকে। না দেখতে হবে না, তুমি আর বাড়ি গিয়ে আগে 40 লাখ টাকা নিয়ে আসো গা। পরদিন 5 লাখ টাকা জোগাড় করে থানায় গেলে টাকা রেখে লাইলা বেগমকেও আটকে রাখার নির্দেশ দেয় ওসি প্রদীপ। ওই দিন রাতেই চোখ বাঁধা অবস্থায় নূর মোহাম্মদ, লাইলা বেগম সহ আরও একজনকে মেরিন ড্রাইভে নিয়ে যায় টেকনাফ থানা পুলিশ। নেতৃত্ব দেয় স্বয়ং ওসি প্রদীপ। একদিন পরে আবার আমাকে নিয়েও রাজাসারা এলাকায় আমাদের গাড়ির ভিতর আমাকে রেখেছে, আর আমার স্বামীকে আরেক গাড়ি, আমাকে এক গাড়ি করে নিয়ে গেছে। তারপর ওখানে নিয়ে আমার স্বামীকে গুলি করে মেরে ফেলছে। স্বামীকে হত্যা করে ক্ষান্ত হয়নি ওসি প্রদীপ ও তার সহযোগীরা। লাইলা বেগমের ওপর চালায় অমানসিক নির্যাতন। আমার 2টা মেয়ে নিয়ে আমি কি কষ্ট করে চলতেছি, আল্লাহ বিনে কেউ জানে না। আমার লেখাপড়া করতে কষ্ট, আমাকে কষ্ট। এখানেই শেষ নয়। ঘটনার প্রায় 2 মাস পর ওসি প্রদীপ আবিদা খাতুনের বাড়িটিও দখল করে নেয়। মারধর করে বের করে দেয়া হয় পুরো পরিবারকে। আর তো বাইর করে দি এটাই তারা পুলিশ যাই তারা গুন্ডা হতনটা গলা দিও। রাতে মায়া ওয়ানে নির্যাতন করে, মায়া ওয়ানে নির্যাতন করে। রাধা রাতে হলে তো গুজরা গুজরিও আর ও থরে থাকি মানে তারা আর ঘর গান খারিলে আর বাইর করে দি। স্থানীয়দের অভিযোগ, দখল করা বাড়িটি থানা হিসেবে ব্যবহার করা শুরু করেন। পুলিশ ক্যাম্প হিসেবে প্রচার করলেও মূলত এটি ছিল ওসি প্রদীপের জলসা ঘর। মেজর সিনহা হত্যাকাণ্ডের 4 বছর পরও বাড়িটিতে পুলিশের ব্যবহার করা বেশ কিছু আলামতের অস্তিত্ব পেয়েছে টিম সার্চলাইট। হত্যাকাণ্ডের আগ পর্যন্ত টেকনাফ থানা পুলিশ এবং ওসি প্রদীপ এতটাই ভয়ঙ্কর ছিলেন যে কেউ মুখ খোলার সাহস করেননি। এমনকি থানা পুলিশের ব্যবহার করা দলিল দস্তাবেজেরও খবর নেয়নি। স্থানীয় রাজনৈতিক নেতারাও ছিলেন নীরব। তবে একজন ছিলেন স্রোতের উল্টো দিকে। তিনি হলেন নাজনীন সরওয়ার কাবেরী। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা কাবেরী ওসি প্রদীপের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কথা বলতেন। স্থানীয় যারা করাপ্টেড শ্রেণী তারাই মূলত ওসি প্রদীপকে খুঁজে নিয়েছিল এবং তারাই টাকা পয়সার বিনিময়ে অসংখ্য নিরীহ ছেলে যারা নিজ কর্ম উদ্দীপনায় দাঁড়াতে চেয়েছিল তাদেরকে হত্যা করছিল। সে সময় বারবার আমি যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কাজ করি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কাজ করছিলাম, খুব সাধারণ মানুষ আমাকে এই মেসেজগুলো দিচ্ছিল, তাদের পরিবার দিচ্ছিল। আমি বারবার এই টেকনাফ গিয়েছি, প্রদীপের সাথে আমার মুখোমুখি হয়েছে অজস্রবার। কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ের আশঙ্কা তৈরি হয়েছিল তার মধ্যেও। ঠিক সিনহার হত্যাকাণ্ডের 2 দিন আগে আমি কিন্তু আমার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ফ্লোরে এসে বক্তব্য দিয়েছিলাম। তো আমি বলেছিলাম আমাকে হত্যা করা হবে, আমাকে ইয়াবা দেয়া হবে, অস্ত্র দেয়া হবে। এবং ঠিক 2 দিনের মাথায় যখন সিনহাকে হত্যা করলো, সিনহার সাথে সেম আমি যে বক্তব্য দিয়েছিলাম সেটি কিন্তু আসলে সিনহাকে দিয়েছিল। এবং আমি তখনই বুঝতে পেরেছিলাম যে পুরো একটা সাজানো নাটক।
মাদক সন্ত্রাস নির্মূলের নামে সাধারণ মানুষকে হত্যা, নির্যাতন ও ঘরবাড়ি দখলের ঘটনায় শুধু ওসি প্রদীপ একাই জড়িত এমনটা বিশ্বাস করেন না নাজনীন সারোয়ার। তিনি সব ঘটনার সুষ্ঠু তদন্তও চান। আপনার ৭১-এর মানে হানাদার বাহিনীর সাথে যেমন পাক রাজাকাররা মিলিত হয়ে গেছিল, আমাদের ভিতর থেকে কিন্তু একদল দালাল শ্রেণী, তাদের মধ্যে ছিল আপনার বিভিন্ন জার্নালিস্ট, তাদের মধ্যে ছিল রাজনীতিবিদ, তারাই চিহ্নিত করছিল কাকে কাকে টার্গেট করা যায়। ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছিল, নারীদেরকে শনাক্ত করা হচ্ছিল, সুন্দরী নারীদেরকে, এবং যেসব প্রতিবাদী সৎ রাজনৈতিক ব্যক্তি ছিলেন তাদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আমি সকল হত্যার বিচার চাই। ওকে ছাড়া আমাদের ঈদগুলো আসলে ঈদ না, ওকে ছাড়া আমাদের কোনো অকেশনগুলো অকেশন না। বাট জীবন তো চলে, যেহেতু আমি বলেছি সেই জন্য আমরা চলতে হয়। এবং সবসময় বলতো যে তোমরা কিন্তু সবসময় হাসি খুশি থাকবে, ও যেন খুশি হয়। সেই জন্যই কিন্তু আমরা এভাবে থাকি যে নেগেটিভ থাকলে, মন খারাপ করে থাকলে তো আমাদের সাথে যারা আছে তাদেরও মন খারাপ হবে। সেই জন্যই জীবনের মতো চলে, কিন্তু আগের মতো অবশ্যই সেই আনন্দটা নেই আর কি। সেনা কর্মকর্তা হলেও মেজর সিনহা ছিলেন মায়ের কাছে নারী ছাড়া ধন। স্বামীর মৃত্যুর পর সুখ দুঃখের সাথে আর পরিবারের ছায়া, তাই এত বছরেও স্মৃতি ভুলতে পারছেন না। মায়ের কাছে সিনহা ভেসে আসা আলোকছটা, সুগন্ধিময় হারিয়ে ফেলা এক স্মৃতি, আর জাতির কাছে আলোকবর্তিকা, যিনি নিজের জীবন বিসর্জন দিয়ে দেশের কথিত বন্দুক যুদ্ধের অবসান ঘটিয়েছেন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটে মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।